এখন আমরা দেখব মাইটোসিস সেল ডিভিশন। এর মানে হলো আমরা এই ইন্টারফেস দশাটা পড়ে ফেলেছি, G1 S এবং G2। তার মানে একটা সেল এখন প্রিপারেশন নিয়ে রেডি। তো এখন যেটা শুরু হবে এই যে 5 থেকে 10% যে সময়কাল, এই ঘটনাটা এখানে কি হবে, এখানে যেটা হবে কোষ বিভাজনটা হবে। আমরা তো জানি একটা সেল থেকে যদি আপনি দুইটা সেল করতে চান তাহলে আপনাকে দুইটা ব্যাপার লাগবে। একটা হলো যে নিউক্লিয়াসটা এটাকে দুই ভাগ করতে হবে। তো নিউক্লিয়াস দুই ভাগকে বলা হয় ক্যারিওকাইনেসিস, তাই না? ক্যারিওকাইনেসিস। ক্যারিও শব্দের অর্থ হলো নিউক্লিয়াস, আর কাইনিন মানে হচ্ছে মুভমেন্ট, মানে নিউক্লিয়াসটা অর্ধেক ওদিক মুভ করে অর্ধেক এদিকে মুভ করে, আর ওসিস মানে হলো প্রক্রিয়া। তাহলে ক্যারিওকাইনেসিস শব্দের হলো এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ক্যারিয়ন বা নিউক্লিয়াসটি দুই দিকে চলে যায়। আচ্ছা, দেন কি করতে হবে, যখন ক্যারিওকাইনেসিস ডান হয়ে যাবে তখন সাইটোপ্লাজমটাকে ভাগ করে দিতে হবে। তো সাইটোপ্লাজমটা দুই দিকে মুভ করলো, সো দিস ইজ কল্ড সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস তার মানে এটা একটা প্রক্রিয়া যেখানে মুভ করে সাইটোপ্লাজমটা অর্ধেক এদিকে অর্ধেক এদিকে, তাই তো? তাহলে আমরা প্রথমে তো নিউক্লিয়াসের বিভাজন করব। তাহলে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দিস ইজ কল্ড ক্যারিওকাইনেসিস, আর এখান থেকে এই পর্যন্ত দিস ইজ কল্ড সাইটোকাইনেসিস। যদিও ক্যারিওকাইনেসিসটা আরো একটু বড়, সাইটোকাইনেসিসটা আরো ছোট, বাট দেখতে যেন পান এই জন্য আমি এরকম করে দিলাম। তো ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন যেটা, সেটাকে আমরা ইউজুয়ালি কয় ভাগে ভাগ করি? 4 ভাগে। প্রোফেজ, মেটাফেজ, দেন হচ্ছে অ্যানাফেজ, দেন হচ্ছে টেলোফেজ। তো অনেকেই বলবেন যে প্রো মেটাফেজটা কোথায় গেল? আমি যখন আপনাকে পড়াবো তখন আমার মতো করে আপনি পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনি দেখবেন যে ইফেক্টিভ হচ্ছে। প্রো মেটাফেজ আসলে এখানে নাই, কখন আসবে ওটা আমরা দেখব। ইউজুয়ালি এই 4টাই কিন্তু ধাপ। আপনারা মিওসিসের ক্ষেত্রে গিয়ে দেখবেন যে মিওসিসে প্রো মেটাফেজ বলে কিছু নাই, ঠিক আছে? তো আমরা এখন কি পড়ছি? এম দশা বা মাইটোসিস দশা বা মাইটোটিক দশা, যেখানে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, তারপর সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে। এখন আজান দিচ্ছে, তারপরেও আমি ক্লাসটা কন্টিনিউ করছি। ওকে, সো এখন আমরা এক কাজ করি, এই ক্যারিওকাইনেসিসটাকে আমরা ভাগ করি। আপনি যখন G2 দশা অতিক্রম করে যাবেন তখন শুরু হবে যে দশাটা, জাস্ট এটা ছিল G2, এখান থেকে যে দশাটা শুরু হলো দিস ইজ কল্ড প্রোফেজ। হোয়াট ইজ দিস? প্রোফেজ। তারপর প্রোফেজ যখনই শেষ হবে তখনই এই যে দশাটা দেখছেন দিস ইজ কল্ড মেটাফেজ। হোয়াট ইজ দিস? দিস ইজ মেটাফেজ। মেটাফেজ যখনই শেষ হবে তখনই শুরু হবে অ্যানাফেজ। দিস ইজ অ্যানাফেজ। অ্যান্ড ডেফিনেটলি লাস্ট মোমেন্টে যতটুকু অংশ দ্যাট ইজ কল্ড টেলোফেজ। তো পুরো প্রসেসটার মধ্যে দেখেন আমরা এটা কি দেখতেছি, আমরা এই ক্যারিওকাইনেসিস পার্টটা দেখতেছি। এরপরে তো সাইটোকাইনেসিস আছে, এবং খুব মজার ব্যাপার হলো এইটা ধরা যাক সাইটোকাইনেসিস, সে টেলোফেজ থেকেই শুরু হয়, তাহলে আমরা এইভাবে দিলাম। সো দিস ইজ সাইটোকাইনেসিস। তো আমি যদি আপনাকে বলি বলেন তো সাইটোকাইনেসিস কখন শুরু হয়, আপনি বলুন টেলোফেজ থেকে সাইটোকাইনেসিস শুরু। ওকে, আচ্ছা। তো এই পুরো ধাপটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফেজ যেটা, এটা সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি সময় লাগে, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো এখানেই ঘটে। মেটাফেজে তেমন কিছুই ঘটে না, অ্যানাফেজে গুরুত্বপূর্ণ বিষয় ঘটে। টেলোফেজ সম্পর্কে আপনাদের ধারণা আছে যে এখানে দুই দিকে চলে যায়, আলাদা আলাদা নিউক্লিয়াস ফরমেশন হয়। তো এখন আমি এই ধাপগুলোতে কি ঘটে একটা বেসিক কনসেপ্ট আপনার সাথে শেয়ার করব। তার আগে আমাকে জানতে হবে G2-র আগে ছিল এস দশা, এবং তার আগে কি ছিল? G1 দশা, তাই না? আপনারা বলেন তো এই এস দশায় কি হয়েছিল? ডিএনএ গুলা কি হয়েছিল? রেপ্লিকেট হয়ে ডাবল হয়ে গেছিল, তাই না? তাহলে এস দশায় কি হয়েছিল? এস দশায় ডিএনএ গুলো রেপ্লিকেট হয়ে ডাবল হয়েছিল। তো এই জিনিসটা আপনি মনে রাখেন যে একটা কোষ
ধরা যাক 46টা ক্রোমোজোম নিয়ে রওনা দিয়েছে, কোষ বিভাজন যে করবে, তাহলে সে প্রস্তুতি নিচ্ছে। তাহলে এবার বলেন তো, এই যে এই কোষটা যার 46টা ক্রোমোজোম, এই সময়টাতে যে এস ধাপটা ঘটাইলো, যখন ডিএনএ গুলো ডাবল হলো, তার মানে 46টা ক্রোমোজোমের যে ডিএনএ আছে, এরা কিন্তু তলে তলে 92টা ক্রোমোজোম তৈরি হওয়ার ক্ষমতা ধারণ করেছে, রাইট? কয়টা? 92টা তৈরি হওয়ার ক্ষমতা ধারণ করেছে। কারণ কি করছে? এরা ডিএনএ গুলোকে ডাবল করে রাখছে, রেপ্লিকেশন করে রাখছে। সো আমরা এখন এখানে আবার চলে আসি, দিস ইজ সেল যে প্রোফেজে ঢুকে পড়বে। ক্রোমোজোম কয়টা? 46টা। কিন্তু তলে তলে তার ভেতরে কয়টা ক্রোমোজোম তৈরির ডিএনএ আছে? 92টা ক্রোমোজোম তৈরির ডিএনএ আছে, তাই তো? তো এই কোষটা যখন এই প্রোফেজ সম্পন্ন করবে, প্রোফেজে কি হয় আমি একটু আপনাকে দেখাই, আপনি দেখলে বুঝতে পারবেন ব্যাপারটা কি ঘটে। প্রোফেজে ধরো যাক এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, তাহলে আমরা কি দেখছি? প্রোফেজ দেখছি। তো ক্রোমোজোম একটা, দুইটা, তিনটা, ধরা যাক টোটাল কয়টা? 46টা। কয়টা? 46টা। কারণ আমরা যে কোষটা নিয়ে কথা বলতেছি তার আসলে ক্রোমোজোম কয়টা? একটা, দুইটা, তিনটা, এইভাবে 46টা। এখন তার ভেতরের দিকে আমরা তাকাই, তার ভেতরে ডিএনএ আগে যা ছিল তার ভেতরে আসলে আগে যা ছিল তার ডাবল আছে। কারণ এই ক্রোমোজোম গুলা আগে যে এস ধাপটা ছিল সেখানে তলে তলে কিন্তু ডাবল করে ফেলছে। তার মানে ক্রোমোজোম কয়টা? 46টা। ভেতরে তাহলে কম্পোনেন্ট কয়টা? প্রত্যেকটা ক্রোমোজোম দুইটা করে হইতে পারবে। তাহলে 46টা ক্রোমোজোম কয়টা হতে পারবে? 92টা, রাইট? তো প্রোফেজে কি ঘটনা ঘটে আমরা জাস্ট প্রোফেজটা একটু তাকাই। প্রোফেজে যেটা ঘটে, এই ধরনের ক্রোমোজোম গুলো এই মাঝ বরাবর ভাগ হয়ে যায়, মাঝ বরাবর ভাগ হয়ে যায়। সেন্ট্রোমিয়ারটা কিন্তু ভাগ হয় না, কারণ সেন্ট্রোমিয়ারের কাছে এত পেঁচানো থাকে, ভাগ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এবার বলেন তো এই ছবিগুলো এখন কেমন হবে? এই ছবিগুলো এখন এরকম হবে না? প্রত্যেকটা ক্রোমোজোম কি হয়ে গেল? বাহুগুলো দৈর্ঘ্য বরাবর বিভক্ত হলো, অনুদৈর্ঘ্য বিভাজন হয়। অনুদৈর্ঘ্য বিভাজন কার এখনো বিভাজন হয় নাই? সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় নাই। খুবই সিম্পল। তাহলে এবার বলেন তো এইরকম ক্রোমোজোম এইরকম দেখতে কয়টা হবে? 46টা। কারণ প্রত্যেকটা ক্রোমোজোমের চেহারা এরকম যদি হয়, কোষে ক্রোমোজোম কয়টা? 46টা। তাহলে এরকম কয়টা হবে? 46টা হবে। কখনো যদি আমি মাঝ বরাবর কাটি, তাহলে একটা ক্রোমোজোম এইটা হলো, এই ক্রোমোজোমের মাঝ বরাবর কাটলে এখন দুইটা ক্রোমোজোম হবে। একটা ক্রোমোজোম এরকম হলো, মাঝ বরাবর যদি কাটি দুইটা ক্রোমোজোম হবে। তাহলে 46টা ক্রোমোজোম যদি এরকম 46টা হয়, মাঝ বরাবর কাটি কয়টা ক্রোমোজোম হবে? 92টা ক্রোমোজোম হবে, রাইট? প্রিয় স্টুডেন্ট, এই প্রোফেজে যে ঘটনা ঘটে এইটাই ঘটে। কি ঘটে? জাস্ট ক্রোমোজোমগুলা বাহু বরাবর বিভক্ত, সেন্ট্রোমিয়ারটা অবিভাজিত থাকে। তাহলে এবার শুরু হবে মেটাফেজ। প্রোফেজ শেষ, এবার শুরু হবে মেটাফেজ। আপনারা জানেন মেটাফেজে কি হয়? এই পাশে একটা স্পিন্ডল তন্তু, এই পাশে একটা স্পিন্ডল তন্তু, এই জিনিসটাই এই যে এখানে আসে, এইটাই এখানে আসে। তাহলে মেটাফেজে কি হয়? মেটাফেজে কিছু হয় না, ক্রোমোজোমটা এই যে এই প্রান্ত আর এই প্রান্তর মাঝখানে বিষুবীয় অঞ্চলে আসে। মেটাফেজ শেষ, মেটাফেজে আর কিচ্ছু ঘটে না। আমি আপনাদের ক্লাসে যা পড়াবো আপনারা তাই শিখবেন। তারপর বইতে যদি ভুল থাকে, বইতে যদি অন্য তথ্য থাকে, আমি ওটা শেখাবো, আপনারা বই পড়বেন, ঠিক আছে? কিন্তু কনসেপ্ট বুঝতে গেলে, সত্যটা বুঝতে গেলে আপনাকে এই ক্লাসটা ফলো করতে হবে। তাহলে মেটাফেজে আমরা কিচ্ছু পেলাম না, মেটাফেজে কিচ্ছু ঘটে না। জাস্ট এই পাশে ক্রোমোজোমটা এখানে আসে, এদিককার ক্রোমোজোমটা মাঝখানে যায়, এরকম সবাই মাঝখানে যায়। তাহলে এবার চলে আসি অ্যানাফেজ। মেটাফেজ শেষ। অ্যানাফেজে কি ঘটবে? তাহলে অ্যানাফেজের এবার আমরা ছবি দেখবো। অ্যানাফেজে যেটা হয়, মেরুর দিকে গমন করা শুরু করে। কোন দিকে? এই ক্রোমোজোমটা এদিকে আসবে, ওই ক্রোমোজোমটা আবার ওদিকে যাওয়া শুরু করবে। তাহলে বলেন তো এগিয়ে যদি এরে ধরে, এই পাশে স্পিন্ডল তন্তু যদি এরে ধরে, তাহলে দুইজন টানাটানি করে মাঝখানে বিভক্ত হবে না? তাহলে আমরা এবার দেখি অ্যানাফেজ। অ্যানাফেজে দেখেন ছবিটা,
কি হলো? অ্যানাফেজে কি ঘটে? অ্যানাফেজে মেরুমুখী চলা শুরু করে। যেই না মেরুমুখী চলা শুরু করছে, এই যে মাঝখানে যে সেন্ট্রোমিয়ারটা ছিল, সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে গেল না? ভাগ হয়ে এইটা একটা ক্রোমোজোম কয়টা হয়ে গেল? 2টা। তাহলে 46টা এরকম মিলে কয়টা হবে? 92টা। কয়টা? 92টা এরকম হবে, একটা 2টা। তার মানে একটা থেকে হলো 2টা। তাহলে এরকম যদি 46টা থাকে, এরকম 1 2 3 4 5 6 7 8 এভাবে 92টা হবে। তাহলে টেলোফেজে কি হবে? টেলোফেজে এরা তো মেরুর দিকে যাওয়া শুরু করতেছে, তাহলে অর্ধেক যাবে এইদিকে, অর্ধেক যাবে এইদিকে। তার মানে টেলোফেজে গিয়ে এই ক্রোমোজোমগুলো প্রান্তের দিকে চলে যায়। তাহলে বলেন তো, এই 2টা মিলে কয়টা ছিল? একটা। তাহলে আমরা এখন শিখলাম কি জিনিস? শিখলাম হচ্ছে একটা ক্রোমোজোম যদি শুরু করে, প্রোফেজেই ক্রোমোজোমটা এরকম হয়, সেন্ট্রোমিয়ারের বিভাজন ছাড়া। মেটাফেজে এই জিনিসটা বিষুবীয় অঞ্চলে আসে। অ্যানাফেজে গিয়ে দুই দিকে মেরুর দিকে যখন টান দেয়, সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যায়, তখন প্রত্যেকটা ক্রোমোজোম 2টা করে ক্রোমোজোম হয়ে যায়। আর যেই না 2টা করে ক্রোমোজোম হয়ে যায়, তাহলে 46টা ক্রোমোজোম কয়টা ক্রোমোজোম হবে? 92টা, তাই না? একটা ক্রোমোজোম যদি 2টা ক্রোমোজোম হয়, তাহলে 46টা ক্রোমোজোম হবে 92টা। যার 46টা যাবে এই দিকে, আর 46টা যাবে এই দিকে। খুবই সিম্পল করে আমি আরেকবার শুরু করি, আপনারা দেখেন। ইটস এ ক্রোমোজোম। ও যখন এস দশায়, দেখেন ও কি করছে, তলে তলে কিন্তু ডাবল হয়ে আছে, টেরে পাইন নাই, আপনি টেরে পান নাই। যখন প্রোফেজে গেছে, হালকা করে বাহুগুলো একটু বিভক্ত হয়েছে। মেটাফেজে গিয়ে শুধু মাঝখানে এসছে। অ্যানাফেজে গিয়ে অর্ধেক এদিকে গেছে, অর্ধেক এদিকে গেছে। কয়টা নিয়ে শুরু করছিলাম আমরা? একটা। অ্যানাফেজে গিয়ে 2 দিকে যাওয়া যখন শুরু করলো, প্রত্যেকটা কয়টা হলো? 2টা। তাহলে 46টা কয়টা হবে? 92টা। তাহলে 92টার অর্ধেক এই দিকে থাকবে, আর অর্ধেক এই দিকের চলে যাবে। তাহলে একটা কোষে আমরা 2টা নিউক্লিয়াস দেখলাম। শুরু করেছিলাম 46টা দিয়ে, অ্যানাফেজে এসে আমরা ডাবল হয়েছি, মানে ক্রোমোজোমের ডাবলিং হয় কিন্তু অ্যানাফেজে। 46টা হয়ে যায় 92টা। টেলোফেজে গিয়ে ওদিকে 46, এদিকে 46। তার মানে মাতৃকোষে ছিল কয়টা? 46টা ক্রোমোজোম, ভেতরে ভেতরে 92টার ক্ষমতা। মাতৃকোষটা যখন মেটাফেজে ছিল, অ্যানাফেজে ছিল, তখন হয়ে গেছে 46টা হয়ে গেছে 92টা। যার 46 ওদিকে গেল, 46 এদিকে গেল। তার মানে মাতৃকোষের 46 ক্রোমোজোম দিয়ে আপনি রওনা দিচ্ছেন, লাস্ট মোমেন্ট পর্যন্ত 2টা কোষ পাইছেন, এবং দুইজনের কয়টা কয়টা করে? মাতৃকোষের সমান সমান করে 46 46 থাকলো। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন? খুবই সিম্পল একটা কনসেপ্ট, যে আমি তলে তলে ডাবল হওয়ার ক্ষমতা নিয়ে যাব, অ্যানাফেজে গিয়ে ডাবল হব, টেলোফেজে গিয়ে 2 দিকে ডাবল ডাবল হাফ হাফ করে দেব। তার মানে আমি একটা নিয়ে রওনা দিছিলাম, মাঝখানে 2টা হয়েছিলাম, শেষে গিয়ে একটা একটা করে ভাগ করে দিলাম। নিয়েছিলাম একটা দিয়ে রওনা, কোষ হয়েছে 2টা, আবার সবার আমার সমান সমান ক্রোমোজোম। এই হলো আমাদের প্রোফেজের, এই হলো আমাদের মাইটোসিসের পুরো কনসেপ্টটা আরেকবার বোঝার চেষ্টা করেন। কনসেপ্ট বুঝলে বাকি যে কাজগুলো হয় এখানে, এগুলো আসলে ওই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ধাপে আমাদের পড়তে হয়। ওইটা আমি পরের ভিডিওতে দেখাবো। তবে এখানে একটা কথা হচ্ছে, এখান থেকে এই ধাপটা এত বড় কারণ হচ্ছে এখানে অনেক কমপ্লিকেটেড ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? খুবই কমপ্লিকেটেড ঘটনা ঘটে, অনেকগুলো ঘটনা ঘটে। যদি অনেকগুলো ঘটনা ঘটে, তাহলে মাঝে মাঝে হয় না যে আমরা এই কাজটা এখন করি, বাকি কাজটা দুপুরে বা বিকেলে করব। দিন কিন্তু একটাই, কাজটা আপনি ভাগ করলেন দিনের 2 পার্টে। তো প্রোফেজটাকে তখন আমরা 2 ভাগে ভাগ করি। এই পুরোটাই হচ্ছে প্রোফেজের আর্লি প্রোফেজ, আর এই অংশটুকু হচ্ছে প্রোফেজের লেট প্রোফেজ। এটা আর্লি পার্ট, ওটা লেট পার্ট। বইতে যেটা করছে, আর্লি প্রোফেজের আর্লিটা কেটে দিয়ে প্রোফেজ লিখছে, লেট প্রোফেজকে করছে কি প্রোমেটাফেজ করছে। কি করছে? প্রোমেটাফেজ। তাহলে এখন আপনি বলেন তো, প্রোমেটাফেজ কি মেটাফেজের পার্ট? প্রোমেটাফেজ অ্যাকচুয়ালি প্রোফেজের পার্ট, রাইট? তাহলে আপনাকে যদি কখনো এমন একটা অপশন দেয়, কাজটা হচ্ছে প্রোমেটাফেজের, অপশনের মধ্যে আছে এই কাজটি কখন ঘটে, আপনি জানেন প্রোমেটাফেজের, কিন্তু প্রোমেটাফেজ অপশনের মধ্যে নাই। প্রোফেজ আছে, মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে, টেলোফেজ আছে। তখন আপনি কি করবেন? তো কার কাজ হিসেবে দেখাই দিবেন? প্রোফেজের কাজ, কারণ বৃহত্তর প্রোফেজের কাজ, ওই দিনের ঘটনা এটা।
তাহলে প্রো মেটাফেজ মানে মেটাফেজের সাথে নামটা মিলে যাচ্ছে, ইডি জায়গায় দাও না। প্রো মেটাফেজ অ্যাকচুয়ালি প্রোফেজের লেট পার্টটা। প্রো মেটাফেজ এটাকে কেন বলে? কারণ মেটাফেজের প্রো বা মেটাফেজের আগে আগে ঘটে, এই জন্য এটার নাম প্রো মেটাফেজ। বাট দিস ইজ নট মেটাফেজের পার্ট, দিস ইজ প্রোফেজের শেষের পার্ট। তো পরীক্ষার হলে এই কাজটা করে। আপনাদের অনেক সিনিয়র দেখবেন, অনেক আছে যারা আপনার সাথে তর্ক করবে। সো এই হলো ঘটনা। তাহলে আমরা এবার ভাবি কয়টা পার্ট তাহলে আমাদের কোষ বিভাজনের? প্রোফেজের দুইটা পার্ট, প্রোফেজ, প্রোমেটাফেজ, দেন এনাফেজ, সরি মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। তাহলে কয়টা হলো? 5টা। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। আসলে ধাপ কয়টা? 4টা। প্রথম ধাপটা এত বড় যে আমরা 2 ভাগ করছি, টোটাল হয়ে গেল কয়টা? 5টা। তো আমি আপনাদের আজকে পড়াবো কিন্তু 4টা হিসাবে, শেষে গিয়ে আমি শুধু প্রোফেজটাকে 2 ভাগে ভাগ করে দেবো। সবাইকে ধন্যবাদ, আশা করছি কনসেপ্ট বোঝাইতে পারছি। আল্লাহ হাফেজ।